বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভর্তি পরীক্ষার বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে। আজ মেডিকেল এবং সকল ভার্সিটির জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসতে পারে তার জন্য আমরা সিলেকশন করেছি রসায়ন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের সম্পর্কিত। এবং এই দ্বিতীয় অধ্যায়ের আজকের যে প্রশ্নগুলো সিলেকশন করা হয়েছে সেগুলো তোমরা যদি এক্সারসাইজ করো, তোমাদের মেডিকেল এবং ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলোর প্রবলেম সলভ হয়ে যাবে। চলো আজকের ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটা হলো, সোডিয়াম আয়নে কতগুলি ইলেকট্রন থাকে? 10টি। নাইট্রেট আয়নের কতগুলি ইলেকট্রন থাকে? 32টি। ইলেকট্রন এবং নিউটন সংখ্যা সমান থাকে এমন একটা আয়নের উদাহরণ দিয়েছি আমরা। ইলেকট্রন সংখ্যা সমান থাকে এমন কয়েকটা আয়নের উদাহরণ দেওয়া হয়েছে: সোডিয়াম আয়ন, অক্সিজেন আয়ন, ফ্লোরাইড আয়ন এবং কার্বন 4-। আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। বোর পরমাণু মণ্ডল প্রযোজ্য হয় হিলিয়াম আয়ন, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+ এবং হাইড্রোজেন পরমাণু। কি দ্বারা একটি মৌলের পরিচিতি নির্ণীত হয়? অর্থাৎ প্রোটন সংখ্যা দ্বারা একটি মৌলের পরিচিতি নির্ণীত হয়। অক্সিজেনের আইসোটোপ পাওয়া যায় হলো 3টি। পরস্পরের আইসোটোন হলো, নাইট্রোজেনের জন্য আমরা দিয়েছি পরমাণু অক্সিজেন হিসাবে দিয়েছি কার্বন এবং অক্সিজেনের জন্য। অর্থাৎ আইসোটোন হবে যে সমস্ত পরমাণুর নিউটন সংখ্যা একই এবং ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা উভয় ভিন্ন হয়, তারা পরস্পরের আইসোটোন। এবং পরের প্রশ্নটা দিয়েছি আমরা, আইসোবার হলো যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন থাকে কিন্তু ভর সংখ্যা একই থাকে, তারা পরস্পরের আইসোবার। যেমন আমরা এখানে দিয়েছি টেলুরিয়াম এবং আয়োডিনের জন্য। এখানে দেখা যাচ্ছে যে টেলুরিয়াম এবং আয়োডিনের ভর সংখ্যা হলো 127 এবং টেলুরিয়ামের প্রোটন সংখ্যা হলো 52 এবং আয়োডিনের হলো 53। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তারা পরস্পরের আইসোবার। সেজন্য এই সংজ্ঞাটাও পরীক্ষায় হিসাবে আমরা দিতে পারি। যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলা হয়। কোয়ান্টাম তথ্যের ধারণা প্রদান করেন ম্যাক্স প্লাঙ্ক। উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা যদি n=4 হয়, l=1 হয়, তাহলে কোন ধরনের অরবিটাল পাবো? তাহলে পি অরবিটাল পাবো, কারণ l=1 হলে সেখানে আমরা পি অরবিটাল পেয়ে থাকি। এরপরের প্রশ্নটি হলো, কোনটি n-তম শক্তিস্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে? এখানে আমরা একটা মান দিয়েছি n/2 × 1 + 2n-1। কোনো একটা উপশক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 12 + 1। কোনো একটা উপশক্তি স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 2 × 12 + 1। কপার 2+ আয়নের শেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মানগুলি কি হবে? n=3, l=2, m=+2 এবং s=-12। ক্লোরিনের 14তম ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার সেট হবে n=3, l=1, m=0, s=-12। মূলত অরবিটাল পরমাণুর ইলেকট্রন বিন্যস্ত হয় কোন নীতির সাহায্যে? আউবাম নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি। Fe3+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হলো 5টি। ক্রোমিয়াম 3+ আয়নে ডি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হলো 3টি। সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে ম্যাঙ্গানিজ 2+-এ। কোন আয়নটি ডায়াম্যাগনেটিক? স্ক্যান্ডিয়াম 3+, টাইটেনিয়াম 4+ এবং জিঙ্ক 2+। অর্থাৎ ডায়াম্যাগনেটিক হলো যাদের যুগ্ম ইলেকট্রন থাকে এবং অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক। কোন আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বড়? অর্থাৎ কোন আলো তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বড়? সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। এরপরের প্রশ্নটি হলো আমাদের, কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশক হিসাবে কাজ করে থাকে? তার তরঙ্গ দৈর্ঘ্যের মান হলো 240 থেকে 280 ন্যানোমিটার। ইনফ্রারেড বা অবলোহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান হলো 0.78 থেকে 1000। বিদ্যুৎচুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর পাওয়া যায় হচ্ছে টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্যের। পারদের রেখা বর্ণালীতে কোন রঙটি সুস্পষ্টভাবে পাওয়া যায়? সেটা হচ্ছে কমলা। তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বিকিরণের ফলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। যদি আমরা বলতাম ইলেকট্রনের রশ্মি, এর মানে হচ্ছে ইলেকট্রন কণার জন্য পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। যদি আমরা বলতাম হচ্ছে আলফা রশ্মির বিকিরণের ফলে কি ঘটে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হ্রাস পেত। যেহেতু এখানে বিটা রশ্মির বিকিরণের ফলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। তেজস্ক্রিয় আইসোটোপ হলো কোবালসাইট। এখানে ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড এবং কপার হাইড্রোক্সাইডের অধক্ষেপের জন্য যে রঙের ক্রম পাওয়া যায় সেটা হলো সবুজ, নীল, সাদা এবং গোলাপি।
কোন আয়নটিকে অম্লীয় মাধ্যমে সালফাইড হিসাবে অধক্ষিপ্ত করা যায় না? সেটা হলো নিকেল 2+। অ্যামোনিয়া গ্যাস শুকনা করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ব্যথা উপশম এবং স্নায়ুতন্ত্রের পুনর্গঠনের জন্য ব্যবহার করা হয় FAR-IR। এরপরের এমসিকিউটা আমরা রেখেছি হচ্ছে অনুপ্রবাহ সৃষ্টিকারী যে পদার্থগুলো হচ্ছে সেটা হলো জিঙ্ক সালফাইড। মস্তিষ্কে টিউমার রক্তক্ষরণের জন্য ব্যবহার করা হয় MRI। ফুলের নির্যাস হতে সুগন্ধি সংগ্রহ করার পদ্ধতি হলো বাষ্পপাতন। অপরিশোধিত পেট্রোলিয়াম বিশোধনের যে পদ্ধতি বেশি কার্যকর হয় সেটা হচ্ছে আংশিক পাতন। প্রয়োজনে বিভিন্ন রকমের বিকারক রয়েছে, সেগুলো অবশ্যই আমরা জানা থাকা দরকার। যে বিভিন্ন আয়ন শনাক্তকরণ রয়েছে, সেই আয়ন শনাক্তকরণের জন্য আমরা যে বিকারকগুলো প্রয়োজন হয় সেই বিকারকগুলো আমরা এখানে জেনে নিব। সেটা হচ্ছে সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করব পটাশিয়াম পাইরোএন্টিমনেট। ফেরাস আয়ন, ফেরিক আয়ন এবং কপার আয়ন শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করব পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড। অ্যালুমিনিয়াম আয়ন এবং জিঙ্ক আয়ন ব্যবহার করার জন্য আমরা অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করেও করতে পারি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করেও শনাক্তকরণ করা হয়। অ্যামোনিয়াম আয়ন এবং অ্যামোনিয়াকে শনাক্তকরণের জন্য নেসলার বিকারক ব্যবহার করা হয় এবং নেসলার বিকারক হলো ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রা মার্কিউরিক আয়োডাইড, তার সংকেত হলো K2HgI4। নাইট্রেট আয়ন হচ্ছে শনাক্তকরণের জন্য যে পরীক্ষা করা হয় তার নাম হচ্ছে বলয় পরীক্ষা এবং সেখানে বাদামি বর্ণের রিং পাওয়া যায়। সালফেট আয়ন এবং কার্বনেট আয়ন শনাক্ত করা যায় বেরিয়াম নাইট্রেট। সালফেট আয়ন শনাক্তকরণের সময় দেখা যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা অদ্রবণীয় হয় এবং কার্বনেট আয়নের সময় দেখা যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে সেটা দ্রবণীয় হয়ে যায় এবং বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে আসে। ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য আমরা সিলভার নাইট্রেট ব্যবহার করব। এছাড়াও শিক্ষা পরীক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের বর্ণ পেয়ে থাকি এবং প্রায় ভর্তি পরীক্ষায় দেখা যায় সাধারণত এই ধরনের শিক্ষা পরীক্ষার বিভিন্ন রং পরিবর্তনের জন্য যে শিক্ষা পরীক্ষা করা হয় এবং সেই শিক্ষা পরীক্ষার কী কী বর্ণ পাওয়া যায়। এখানে গুরুত্বপূর্ণ আয়নগুলো আমরা ব্যবহার করেছি, সেটা হলো সোডিয়াম আয়ন সোনালী হলুদ দেখায়, পটাশিয়াম আয়ন বেগুনি বর্ণ, ক্যালসিয়াম ইটের মতো লাল, বেরিয়াম হলো কাঁচা আপেলের মতো সবুজ অথবা হলুদাভ সবুজ, স্টনশিয়াম হলো সূর্যাস্তের মতো লাল বা ক্রিমসন লাল, লেড হচ্ছে সাদাটে নীল এবং কপার হলো সবুজাভ নীল। এছাড়াও শিক্ষা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না এমন কিছু আয়ন রয়েছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন, বেরিলিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন এবং জিঙ্ক আয়ন। সুপ্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ের ভিতরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি এবং আরও অনেক ম্যাথমেটিক্যাল বিষয় রয়েছে, সেগুলোর জন্য আমরা ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে আসতে পারো। তাহলে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক্সের বর্ণালীর বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা রয়েছে, দ্রাব্যতা গুণফল সম্পর্কিত ম্যাথে বিভিন্ন ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, অবশ্যই তোমরা ভিজিট করবে। তাহলে এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এগুলো সঠিকভাবে এক্সারসাইজ করলে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তোমরা নিয়মিতভাবে এই চ্যানেলটাকে ভিজিট করলে ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য দেওয়া হয় এবং নিয়মিতভাবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ সকল ভর্তি পরীক্ষা এবং মেডিকেলের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবে এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা ভালো এবং সুস্থ থাকো সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।